নমস্কার বন্ধুরা, আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। গণনার দিন যত সামনের দিকে এগিয়ে আসছে, বঙ্গ রাজনীতির উত্তাপ যেন ততই বাড়ছে। নির্বাচন ঘিরে এমন কিছু চাঞ্চল্যকর ঘটনা এবং বিস্ফোরক অভিযোগ সামনে আসছে যা শুনলে আপনারা চমকে যাবেন। রাজনৈতিক মহলের একাংশ এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার একটি মারাত্মক অভিযোগ তোলা হচ্ছে। নির্বাচন কমিশন কি তাদের নিরপেক্ষতা ভুলে গিয়েছে? অভিযোগ উঠছে যেভাবে হোক বিজেপিকে জেতাতেই হবে, এই একমুখী এজেন্ডা নিয়েই কি ময়দানে নেমেছে কমিশন? আর এই সমস্ত অভিযোগের সূত্রপাত হয়েছে দ্বিতীয় দফার ভোটের দিন থেকে। প্রথম দফার ভোটে যে 152টি আসনের ভোট হয়েছিল, রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সেগুলি ছিল সেই সমস্ত অঞ্চল যেখানে বিজেপি সাধারণত ভালো ফল করে। কিন্তু আসল খেলা শুরু হলো দ্বিতীয় দফায়। দ্বিতীয় দফায় সেই আসনগুলিতেই ভোট গ্রহণ ছিল যেগুলি আদতে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি বা গড় হিসেবে পরিচিত। আর এই দ্বিতীয় দফার ভোটের সকাল থেকে নির্বাচন কমিশনের নেতৃত্বে নানান চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলেন গোটা বাংলা। আসুন বিরোধী দলগুলির তোলা অভিযোগের ভিত্তিতে এই গোটা প্রক্রিয়ার ক্রোনোলজিটা একটু সহজে বুঝে নেওয়া যাক। কিন্তু তারও আগে গুরুত্বপূর্ণ অনুরোধ আপনাদের কাছে, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, আমাদের প্রতিবেদন ভালো লাগলে স্ক্রিনে যাওয়া নম্বরে আমাদের সাপোর্ট করতে ডোনেট করতে পারেন। এই নম্বরটি আমাদের ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। আমাদের এই ছোট্ট প্রয়াসকে উৎসাহ দিতে পারেন। আরও একটা অনুরোধ বন্ধুরা, এই ভিডিওটির কমেন্টস বক্সে গিয়ে আপনারা ভিডিওটিকে বেশি বেশি করে হাইপ পয়েন্ট দিন। আপনারা যত হাইপ পয়েন্ট দেবেন, ভিডিওটা ততই আরও দর্শক বন্ধুর কাছে পৌঁছে যাবে। আসুন আবার প্রতিবেদনে ফেরা যাক। বন্ধুরা, ভোট শুরু হতে না হতেই সকাল থেকেই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে খবর আসতে শুরু করে যে বারবার ইভিএম খারাপ হচ্ছে। বহু জায়গায় ভোটের গতি ছিল অত্যন্ত ধীর। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে সাধারণ মানুষকে বিরক্ত করে ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। একটু বেলা বাড়তেই শুরু হয়ে যায় আরেক আতঙ্ক, কেন্দ্রীয় বাহিনীর দাপাদাপি। বাংলার একাধিক জায়গা থেকে এমন সব ছবি ও খবর সামনে আসছে যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত লজ্জাজনক। কোথাও দেখা গেল মহিলাদের উপর পুরুষ কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করছে, আর সেই অন্যায় আটকাতে ছুটে আসছে একজন শিখ অফিসার। আউশগ্রামে কেন্দ্রীয় বাহিনীর মারে জখম হতে হলো তৃণমূল কর্মীকে। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনাটি ঘটে গেল দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়ায়, যেখানে মানবতার সমস্ত সীমা লঙ্ঘন করে কেন্দ্রীয় বাহিনী একটি শিশুর ওপর লাঠিচার্জ করে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি একজন ক্যান্সার আক্রান্ত মহিলাও কেন্দ্রীয় বাহিনীর হাত থেকে রেহাই পাননি। কিন্তু বাংলার মানুষের জেদ দেখুন। এত ভয়াবহ পরিস্থিতি, এত বাধা বিপত্তির পরেও দ্বিতীয় দফাতেও মানুষ বেরিয়ে এসে প্রায় 92% ভোট দিয়েছে। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আসলে কিসের ইঙ্গিত? ভাইকে যখন কাঁদছে, দেখুন ওদের মারবে না, কিছু করেনি। আমরা তো আমাদের নিজেদের ঘরে আছি, আমাদের কেন মারতে এসছেন? তখন আমাকে লাঠি দিয়ে বুক করে ঠেলে দিচ্ছে। দেখুন, আমি ক্যান্সার পেশেন্ট, আমার 67 বছর বয়স, আমি তাও বলছি দেখুন আমি কোনো দোষ করিনি। এই ভদ্রলোক যে মোটাটা, তার এক জনগণ গালে এই যেখানটা আমি অন্ধকার দিকে মরে, মানে কেমন মরে যাবো, আমি তখন বড় ধরা দিলে মরে যেত, আর একদম মধ্যে মরে যেতাম। মানে এত জোর মেরেছে। তখন আমি বলছি দেখুন আমাকে মারছেন কেন, আমরা কি দোষ করেছি? বললাম ভাই এইখানে ঢুকিয়ে দিয়েছি, এর দরজা খুলে এবার আমার ভাইপোটাকে মারতে গেছে, ভাইপোটা ছুটে পালিয়ে গেছে। বলছে এই নাঙ্গা দুটোকে বার করুন, এখানে নাঙ্গা দুটোকে মারবো, নাঙ্গা দুটোকে মারবো। এত মরে গেছে। এত এই 3 মাস হলো বসেছে। আমি বলছি দেখুন আমাদের করবে না, আমরা কোনো দোষী নই, আমরা কিচ্ছু করি না, আমাদের নিজেদের ঘর, নিজেদের ঠাকুর দুয়ার, আমরা কিচ্ছু নাই না। এরা মার মানে কি, এরা মারি বাবার জন্য কোনো খাইনি। আমরা 8 জন ফ্যামিলির লোক, আমরা 8 জন দাঁড়িয়ে গল্প করছি, এমকে মারলো, খুব মেরেছে। বন্ধুরা, দ্বিতীয় দফার ভোট শেষ হতেই শুরু হয়ে যায় আরেকটি নতুন সুচতুর পরিকল্পনা। কি সেই পরিকল্পনা? তৃণমূলের দাবি, বিরোধীদের মনোবল ভাঙতে বিজেপি তাদের অনুগত মিডিয়াদের ব্যবহার করে এমন সব এক্সিট পোল সামনে নিয়ে আসে যার প্রত্যেকটিতেই দেখানো হয় যে বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের এক্সিট পোল হঠাৎ করে সামনে নিয়ে আসার পেছনে দুটি কারণ থাকে। প্রথমত, বিজেপি হারছে এ খবর চাউর হতেই শেয়ার মার্কেটে বিশাল ধস নামতে পারে। আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হলো তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল ভেঙে দেওয়া। 2 দফার ভোটের পর এবং গণনার আগে এই সময়টাই হলো সেই সময়
যখন কর্মীদের নিজেদের মনোবল ধরে রাখা সবচেয়ে বেশি জরুরি। কিন্তু এই খেলা বাংলার মানুষের কাছে নতুন কিছু নয়। একটু পিছিয়ে গিয়ে 2021 সালের কথা মনে করে দেখুন। ঠিক এইভাবেই বিভিন্ন এক্সিট পোলে দেখানো হয়েছিল যে তৃণমূল কংগ্রেস হারছে এবং বিজেপি ক্ষমতায় আসছে। কিন্তু বাক্স খুলতে ফল কী হয়েছিল তা আমরা প্রত্যেকেই জানি। তৃণমূল কংগ্রেস 2/3 বেশি আসন নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতায় আসে, আর 200 পারের স্লোগান দেওয়া বিজেপি মাত্র 77টি আসনে আটকে যায়। তৃণমূলের অভিযোগ, এক্সিট পোলের মাধ্যমে সেই পুরনো পরিচিত নোংরা খেলাই এবার শুরু করা হয়েছে। সেবারও 200 পার করার দাবি করে 77-এ আটকে ছিল। এবার 175টি আসনে জিতবে বলে কটা আসনে জিততে পারে বন্ধুরা? একটু অঙ্কটা করে দেখে নেবেন নাকি? এই পরিস্থিতির পরেই ময়দানে নামতে হয় স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কর্মীদের আশ্বস্ত করতে তিনি রীতিমতো একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেই বার্তায় তিনি অত্যন্ত পরিষ্কারভাবে বুঝিয়ে দেন যে এই এক্সিট পোলগুলি ঠিক কী কারণে দেখানো হচ্ছে। তিনি এও জানান যে এই ধরনের এক্সিট পোল যে আসতে চলেছে সেই খবর তার কাছে আগে থেকেই ছিল। শুধু তাই নয়, গণনার দিন বিরোধীরা কী কী পরিকল্পনা করতে পারে সেই বিষয়ে কর্মীদের সতর্ক করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্ট্রং রুমগুলিকে রাতারাতি কড়া পাহারায় রাখার নির্দেশ দেন তিনি কর্মীদের উজ্জীবিত করবার জন্য এও বলেন যে গণনার দিন গণনা কেন্দ্রেও তিনি পৌঁছে যেতে পারেন। বিজেপিকে কোনোভাবেই যেন 1 ইঞ্চিও জমি ছাড়া না হয়, সেই বার্তায় তিনি রাজ্যের প্রতিটি তৃণমূল কর্মীর কাছে স্পষ্ট করে দেন। নমস্কার, আমি বাংলার মামাটি মানুষকে অনেক আমার প্রণাম, সালাম, জোহার এবং জয় জিনেন্দ্র। আমি সব কিছু জানাচ্ছি। সত শ্রী আকাল জি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রতি আমরা খুব কৃতজ্ঞ। এত রোদ্দুরের মধ্যেও এবং সব কিছু অত্যাচার সহ্য করুন আপনারা যেভাবে ভোট দিয়েছেন লাইনে দাঁড়িয়ে, আপনাদের কাছে আমরা খুব কৃতজ্ঞ। আমি আমার কর্মীদের কাছেও খুব কৃতজ্ঞ, যারা জীবনপণ লড়াই করে অনেক অত্যাচার সহ্য করে, সেন্ট্রাল ফোর্স এবং এখানকার ফোর্স সবার যৌথ অত্যাচার সহ্য করেও টোটাল সমস্ত মেশিনারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার থেকে শুরু করে পুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং 19টা রাজ্যের বিজেপি নেতাদের এবং অর্থ ভান্ডার, শক্তির ভান্ডার, বন্দুকের ভান্ডার নিয়ে যারা বাংলার মানুষকে জব্দ করতে চেয়েছিলেন, জব্দ তারা কিন্তু ভোট বাক্সে হয়ে গেছে। আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে এটা বিজেপি অফিস থেকে কালকে বেলা 1:08 সার্কুলেট করেছে এবং টাকা দিয়ে বলেছে যাতে এটা দেখানো হয়। তার কারণ হচ্ছে আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন এসেছে 1:08 আমি কোনো একটা প্রেস মিডিয়ার থ্রুতে পেয়েছি এবং সেই ইনফরমেশনে দেখা যাচ্ছে তারা পরিষ্কার বলছে ফোর্সফুলি তোমায় করতে হবে, এটা তোমাকে এর মধ্যে যাওয়া যাবে না। কারণটা আসলে জানেন আপনারা, আমরা 200-300 পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। এবং ওরা কালকে এটা করিয়েছে প্রেসকে দিয়ে, তার কারণ গদি মিডিয়াকে দিয়ে। তার কারণ হচ্ছে ওরা তো আপনারা জানেন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সবাইকেই চমকায় এবং সেন্ট্রাল ফোর্সের ব্যবহার কাল করেছে এবং তাতে যে নতুন পুলিশগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল যারা আমার হাতে ছিল না, তারা ভীষণ মেয়েদের মেরেছে, বাচ্চাদের মেরেছে। যে ভদ্রলোক উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে মারা গিয়েছে, আমি তার শোকাহত পরিবারকে সমবেদনা জানাবার ভাষা আমার নেই, কিন্তু পরিবারটার পাশে আমরা থাকবো। এবং যে তৃণমূল কংগ্রেস কর্মীরা এমনকি সাংবাদিকদেরও মেরেছে, আমি যেখানে ছিলাম ভবানীপুরে চক্রবিরিয়াল, আমি বাচ্চাদেরও মেরেছে, মহিলাদেরও মেরেছে, একতরফা মেরেছে। যাদের তৃণমূল কংগ্রেসরা জীবন দিয়ে লড়াই করেছেন, মার খেয়েছে, তবুও তারা এলাকা ছেড়ে যাননি। অনেককে ইচ্ছে করে অ্যারেস্টও করা হয়েছে যাতে তারা এজেন্ট হিসেবে কাজ করতে না পারে। বিশেষ করে ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, এরকম অনেকগুলো জায়গা আছে। এমনকি আমাদের এখানেও ভবানীপুরে সারা রাত ধরে রেড হয়েছে। আমি সারা রাত 2 দিন ধরে ঘুমাই, 2 রাত ঘুমাইনি। তাই আপনাদের কাছে বলবো, ওটা বিজেপির চক্রান্ত এবং বিজেপি এত করেও মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করতে পারলো না এবং তাই বিজেপি শেষ খেলাটা খেলেছে প্রেসকে দিয়ে, যাতে উল্টোপাল্টা বলে আমাদের মনোবলটা কর্মীদের ভেঙে যায়, মানুষের মনোবল ভেঙে যায়, শেয়ার বাজারে ধস নামবে আসল সত্যিটা বেরোলে। সেই জন্য শেয়ার মার্কেটকে সান্ত্বনা দিতে গিয়ে, এটা আমার কাছে স্পেসিফিক খবর আছে, এইটা করেছে। এবং আমি পরিষ্কার বলছি, 2016-তেও সেম জিনিস হয়েছে, 2021-এও সেম জিনিস হয়েছে। ওরা কিন্তু বারবার করে যা এক্সিট পোল যা দেখিয়েছে, টোটালটাই দেখিয়েছে বিজেপির কথায়। এবং আজকে তো আপনারা জানেন নিরপেক্ষতা বলে ভারতবর্ষে কিছু নেই, সব একপক্ষ হয়ে গেছে। আমি তাদের বলবো আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিংয়ে সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো এবং আমি সব 294টা কেন্দ্রে 294টা তৃণমূল প্রার্থী, দার্জিলিংয়ে যে 2 প্রার্থী আছে অনেকদের আমাদের সাথে জোট আছে, সবাইকে বলবো নিজেরা ক্যান্ডিডেটরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। রাত জাগুন, সকালে এসে অন্য টিমকে হ্যান্ড ওভার করে তবে ঘুমবেন। তার কারণ এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে
যখন মানে যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়, অবহেলা করবেন না। আর কাউন্টিং এমন ভাবে করবেন, এমন যোগ্য লোককে দেবেন লাস্ট অব্দি। আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। এবং মনে রাখবেন যে টেবিলে যেটা কাউন্ট হয় তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করে দেয়, মানে আমাদেরটা দিয়ে দেয় বিজেপিকে, বিজেপিটা দিয়ে দেয় আমাদের। সেদিকেও নজর দিন, সতর্ক থাকুন। এবং আমি নিজেও কাউন্টিং হলে হানা দেবো, কারণ আমি অ্যাজ এ ক্যান্ডিডেট যেতেই পারি, সেরকম সব ক্যান্ডিডেট বসে থাকবেন। যখন দেখবেন আপনাকে ওয়াশরুমে যেতে হবে বা আপনাকে খাবার খেতে যেতে হবে, একদম স্ট্রেট মনে রাখবেন একজনকে বসিয়ে বিশ্বস্ত, যাতে কেউ টাকা দিয়ে কিনতে না পারে, তবেই যাবেন, তাছাড়া যাবেন না, তাও 2 মিনিটের জন্য। এত কষ্ট করেছেন, এইটুকু কষ্ট কিন্তু করতে হবে বাংলা মায়ের জন্য, বাংলার মানুষকে বাঁচানোর জন্য, বাংলার মানুষের অধিকার রক্ষার জন্য। আর একটা কথা বলি, সবাই শান্ত থাকবেন, সংযত থাকবেন, দিদির প্রতি ভরসা রাখুন, বাংলার মানুষের প্রতি ভরসা রাখুন। আমাদের মামাটি মানুষের সরকারই আমরা গঠন করছি এবং করব। নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে শান্তভাবে সংযতভাবে থাকুন। বন্ধুরা, খেলা কিন্তু এখানেই থেমে থাকেনি। তৃণমূলের অভিযোগ, দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পরের দিন থেকেই নির্বাচন কমিশনকে ব্যবহার করে শুরু হয়ে যায় স্ট্রং রুম নিয়ে নতুন এক রহস্য। প্রথম দফার ভোট হয়ে যাওয়ার পর রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে ইভিএমগুলিকে স্ট্রং রুমে রাখা হয়েছে সেখান থেকে খবর আসতে শুরু করে যে সিসিটিভি ক্যামেরা নাকি মাঝে মাঝেই বন্ধ হয়ে যাচ্ছে। এই আশঙ্কায় রাতেই স্ট্রং রুমে ছুটে যেতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাসকে। তিনি স্ট্রং রুমের পাহারায় থাকা পুলিশ কর্মীদের বারবার অনুরোধ করেন যাতে তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়, কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গের কোনো নির্বাচনে এত মাত্রায় এমন অভিযোগ দেখা যায়নি। দ্বিতীয় দফার ভোট হয়ে যাওয়ার পর স্ট্রং রুম নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়। কলকাতায় ইভিএম রাখার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হলো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেখানে হঠাৎ করেই ছুটে যেতে দেখা যায় তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শশী পাঁজাকে। কারণ কি? কুণাল ঘোষ দাবি করেন স্ট্রং রুমে একটি ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে যে ঘরের ভিতরে কিছু মানুষ লাইট জ্বালিয়ে কাজ করছে। নিয়ম অনুযায়ী একজন প্রার্থী হিসেবে কুণাল ঘোষের অধিকার রয়েছে ভেতরে গিয়ে বিষয়টি খতিয়ে দেখার, কিন্তু অভিযোগ নির্বাচন কমিশন কোনো মতেই কুণাল ঘোষ এবং শশী পাঁজাকে ভেতরে ঢুকতে দেয়নি। অদ্ভুত অজুহাত দেখিয়ে বলা হয় যে অন্যান্য দলের প্রার্থীরা এলে তবেই তাদের ঢুকতে দেওয়া হবে। এই তীব্র অনিয়মের প্রতিবাদে শেষ পর্যন্ত ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনেই ধর্নায় বসে পড়েন কুণাল ঘোষ এবং শশী পাঁজা। এখন বলছে যে না, এখন আগে অন্য ক্যান্ডিডেটদের খবর দিতে হবে, অর্থাৎ ওরা বিজেপিকে খবর দেবে, নইলে নাকি ঢুকতে পারবো না। মানে কি? আমরা এসেছি, আমরা চোখের ওপর দেখতে পাচ্ছি ব্যালট নিয়ে কাজ হচ্ছে, কি করে বললেন লোক ঢোকেন? লোক ঢুকেছে, এই স্ক্রিনটা তো ওনাদের, এই ঘরটা তো ভেতরে রয়েছে। আমরা সেটা গিয়ে দেখতে চাইছি যে আমাদের এবার দেখাও যে এখানে তুমি সিলটা খুললে কি করে, তাহলে আমাদের লোকদের সামনে যদি তুমি এখন বিজেপিকে খবর দিচ্ছ তাহলে তখন তুমি আমাদের এজেন্টদের খবর দিতে পারলে না, আমাদের ইলেকশন এজেন্টদের খবর দিতে পারলে না যে আমরা খুলবো এবার এসো। আমি আর ডক্টর শশী পাঁজা যখন ঢুকতে যাচ্ছি তখন বলা হচ্ছে যে বাকি ক্যান্ডিডেটদের এখন খবর দিতে, না হলে আমাদের দেখানো যাবে না। এটা তো করার আগে সর্বদলীয় সমস্ত রাজনৈতিক প্রথম কথা, একটা সিল্ড স্ট্রং রুম, তার ভেতরে এই দৃশ্যটা হচ্ছে কি করে হচ্ছে, আর যদি হয়ে থাকে তাহলে সেটা আমরা বা আমাদের এজেন্টে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? একটা রুটিন শেষ মুহূর্তে মেল করেছে, তখন আমাদের লোকেরা এখানে ছিল, 4টে থেকে এটা হওয়ার কথা, 3:30 3:20 নাগাদ এরা জানাচ্ছে, কিন্তু তখন আমাদের লোকরা এখানে। এবার এটা কি হচ্ছে, আমরা তো জানি আমাদের লোক আছে, অথচ তাদের বলা হচ্ছে না, ওটা আলতো করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবার যখন যোগাযোগ হচ্ছে তখন বলছে না ওটা তোমাদের বলেনি। এবার দেখা যাচ্ছে ওখানে লোক খুলে ভেতরে কাজ হচ্ছে, এবার ওনারা বলছে না ভেতরে, প্রথমে বলছেন ভেতরে কাজ হচ্ছে না, এবার দেখা যাচ্ছে তো আপনাদের এতে কাজ হচ্ছে, আমাদের কর্মীরা দেখে। আপনারা দেখুন সিল রুমে লোক ঢুকে কাজ করছে, 100% প্রার্থী রয়েছে, আমাদের নির্বাচনী এজেন্ট অয়ন চক্রবর্তী রয়েছে, ডক্টর শশী পাঁজা আমাদের শ্যামপুকুরের প্রার্থী রয়েছে। আমরা বলছি আমরা ভেতরে ঢুকতে চাই, আমরা দেখতে চাই, সেটা ঢুকতে দিচ্ছে না। আর সিইও বলে যাচ্ছেন যে ভেতরে কাজ হচ্ছে না। আরে ভাই, আপনার এটা লাইভ টেলিকাস্ট হচ্ছে, আপনার সিসিটিভি লাইভ স্ট্রিমিং হচ্ছে, লাইভ স্ট্রিমিং আপনি দেখতে পাচ্ছেন ওখানে ভেতরে কাজ হচ্ছে, অথচ আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এই ব্যালট গুলো বলা হচ্ছে পোস্টাল, সত্যি পোস্টাল কিনা আমরা জানি না, কোথা থেকে এসছে আমরা জানি না, এর সোর্স কি একটাও দেখা যায়নি, আমরা জানি না। তাহলে এটা হচ্ছেটা কি? পোস্টাল ব্যালট কি এরকম কোনো বাইরে থেকে লোক ঢুকতে পারে না, যেই ঢুকুক সেটা তো ট্রান্সপারেন্সির সঙ্গে জানাবে, এবং আমরা সবাই আশা অবধি তো ওয়েট করব। সরজমিনে এসছেন বিষয়টা জানার জন্য। এখানে সিসিটিভিতে দেখা যাচ্ছে আমাদের ঢোকার কোনো ব্যবস্থা হলো? স্যার ওসি স্যার বলতে পারবেন। ওসি স্যার কই? আমরা কি দাঁড়িয়ে থাকবো এখানে?
ম্যাডাম যেটা বললেন বাকিদের বাকি ক্যান্ডিডেট যদি না আসে, বাকি মানে তো আপনারা বিজেপিকে নিমন্ত্রণ করছে, তারপরে যদি বের করে থাকেন তাহলে তো বাকিরাও পেয়েছে। আপনি আজকে এখন তাদের ফোন করতে পারছেন, কই আমাদের তো ফোন করেননি, ডক্টর পাইয়াকে তো ফোন করেননি। আমাদের তো আমরা ক্যামেরা দেখে বলছি বিষয়। চলো বসলাম। এই মুহূর্তে দেখতে পাচ্ছি বেলেঘাটার একজন কুণাল ঘোষ ইতিমধ্যে কংগ্রেসের সামনে বসে পড়ে আছে। আপনাদের দেখানোর চেষ্টা করি। ঢোকার ব্যবস্থা করুন। তিনিও বসে পড়েছেন এই গেটের সামনে, যতক্ষণ না এই গেট খুলে তারা বন্ধুরা, 2 দফার ভোট শেষ হওয়ার পর নির্বাচন কমিশন এবং বিজেপি জোর কদমে প্রচারে নেমেছে যে রাজ্যে এবারে খুব শান্তিপূর্ণ ভোট হয়েছে। কিন্তু আদৌ কি তাই হয়েছে? তৃণমূলের দাবি 2026 সালের এই নির্বাচনের প্রহসন সেদিন থেকেই শুরু হয়ে গিয়েছিল যেদিন এসআইআরের মতন প্রক্রিয়া রাজ্যে চাপিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছে অত্যন্ত অপরিকল্পিত এই প্রক্রিয়ার জন্য ইতিমধ্যেই 200-র ওপর বাঙালির প্রাণ গিয়েছে। তৃণমূল কংগ্রেস বারবার সাবধান করেছিল 2 বছরের কাজ কোনোভাবেই 4 মাসে করানো সম্ভব নয়, কিন্তু নির্বাচন কমিশন নিজেদের জেদে অনড় ছিল। আজ এতগুলো মানুষের মর্মান্তিক মৃত্যুর পরেও নির্বাচন কমিশন যখন ভোট খুব শান্তিপূর্ণ হয়েছে বলে প্রচার করে, তখন সেই দাবির সত্যতা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। অন্যদিকে ভোট শেষ হওয়া এবং গণনার দিনের মাঝের সময়টাতে আইনি লড়াই চলছে সমানে। অভিযোগ ওঠে গণনার দিন শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই গণনা কেন্দ্রের ভিতরে রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রথমে হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে গণনার দিন কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদেরও গণনা কেন্দ্রের ভেতরে রাখতে হবে। এই ঘটনার থেকে এই তৃণমূলের অন্দরের আশঙ্কা তৈরি হয়েছে যে গণনার দিনটাও খুব একটা নিশ্চিন্তে কাটবে না। আর ঠিক এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো মিটিং করে দলের কর্মীদের চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন। 4 তারিখ যারা গণনা কেন্দ্রের ভেতরে থাকবেন তাদের কী করণীয় এবং কী করণীয় নয় তা জলের মতন পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন প্রতিটি গণনা কেন্দ্রের বাইরে অন্তত 5000 তৃণমূল কর্মীকে কড়া পাহারায় উপস্থিত থাকতে হবে। সবশেষে একটি বিরাট প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে তৃণমূল যে অভিযোগগুলি করছে তা যদি সত্যি হয়, তবে এত চেষ্টার পরেও 4 তারিখ যদি বিজেপি ক্ষমতায় আসতে না পারে, তাহলে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা কোথায় গিয়ে দাঁড়াবে? আর ভারতের সমস্ত প্রশাসনিক ও কেন্দ্রীয় ক্ষমতা কাজে লাগিয়ে যদি বিজেপি এই রাজ্যে হার স্বীকার করে, তাহলে আগামী দিনে বিজেপির ইমেজেরই বা কী হবে? সেই উত্তর মিলবে আর মাত্র একদিন পরেই। আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন প্রতিবেদন পেতে জয়েন বাটনে ক্লিক করে পাশে থাকুন। আসল তথ্য সত্যি খবরের জন্য আমাদের দ্য ডট চ্যানেলকে বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ এখানে চাপা পড়ে না কোনো কথা, সত্যি অস্পষ্ট হয়ে যায় না। আজকের প্রতিবেদনে বিদায়, খুব শীঘ্রই ফিরব আরও বেশি ইনফরমেশন আর অ্যানালিসিস নিয়ে।